যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি। ওকে, আজকে সকালে ব্যস্ত থাকে তোমাদের ক্লাসটা সকালে নিতে পারি নাই, তো এই কারণে বিকালে নিয়ে নিচ্ছি। আজান দিচ্ছে, তো একটু আজানটা শেষ হোক তারপরে শুরু করি। এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাও আস্তে আস্তে। সতেরো নম্বর ম্যাথটা বুঝতে পারো না, 17 নম্বর প্রশ্নটা কি ছিল বলো তো? 17 নম্বর কোশ্চেনটার কি ছিল? ওকে, শুরু করে দিই। 17 নম্বর ম্যাথটা এখনো করায়নি, 17 নম্বর ম্যাথটা পরে করে দিব। ওকে, তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 6 নম্বর ক্লাসটা করব। এর আগের ক্লাসে আমরা ইটের স্তূপ গড়তে কৃত কাজের হিসাব নিকাশ করছিলাম। তো আজকে আমরা ওই টাইপেরই আরও কয়েকটা ক্ষেত্র নিয়ে আলোচনা করব, যেখানে ভার কেন্দ্রের স্মরণে, বস্তুর ভার কেন্দ্রের স্মরণে কৃতকাজ বা গড় স্মরণের জন্য কৃতকাজ আমাদের হিসাব নিকাশ করা লাগবে। তো আমরা আজকে প্রথমে দেখব কোনো বস্তুকে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে আনতে সেই ক্ষেত্রে কৃতকাজের সূত্রগুলো কি হয়। তো চলো আমরা একটু শুরু করি। তাহলে হেডিংটা লিখে ফেলো, কোনো বস্তুকে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে আনতে কৃতকাজ। কোনো বস্তুকে শায়িত অবস্থা হতে উলম্ব অবস্থানে আনতে কৃতকাজ। উলম্ব অবস্থানে আনতে কৃতকাজ। ধরো একটা বস্তু, একটা সরু সুষম দণ্ড, সেটা ধরো শায়িত অবস্থানে আছে ভূমিতে। তো সেটাকে আমরা ধরে উলম্ব অবস্থানে খাড়া করে উলম্ব অবস্থানে রাখবো। তার জন্য কৃতকাজ কত হবে এইটা আমরা হিসাব করতে চাই। তাহলে আসো দেখি, একটা সরু সুষম দণ্ড, সরু সুষম দণ্ড, তো এইটা ভূমিতে শায়িত অবস্থায় আছে। এই যেটা হচ্ছে ভূমি, ভূমিতে এটা শায়িত অবস্থায় আছে। এই হচ্ছে দণ্ডটা। ওকে, এবার এটাকে আমরা উলম্ব অবস্থানে নিয়ে রাখতে চাই। এটা হচ্ছে অনুভূমিক অবস্থান, শায়িত অবস্থা। এর দৈর্ঘ্যটা হচ্ছে এল। তো এটাকে আমরা এভাবে ধরে, এই প্রান্ত এখানেই থাকবে, ভূমিতেই থাকবে, এই প্রান্তটাকে উঁচু করে ফেলবো, এই প্রান্তটাকে উঁচু করে ফেলবো। তাহলে শায়িত অবস্থা বা অনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থায় নিয়ে যাব, খাড়া অবস্থায় নিয়ে যাব, এই অবস্থায় নিয়ে যাইতে কৃতকাজ। এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে যাব, এইভাবে তুলে ফেলবো। এর জন্য কৃতকাজের হিসাব নিকাশটা করতে চাই। কি ক্লিয়ার? 6 নম্বর ক্লাস হবে, 5 নম্বর দেওয়া আছে। আচ্ছা, মানে ফ্রন্টে ঠিকই লেখা আছে, ওটা পরে এডিট করে দেবো, সমস্যা নেই। তাহলে আসো দেখো, এইবার এই লাঠির ক্ষেত্রে লাঠির দৈর্ঘ্য ধরো এল, এই সরু সুষম লাঠির দৈর্ঘ্যটা এল।
সাহিত্য অবস্থা থেকে উলম্ব অবস্থা নিয়ে গেছি। এখন যদি তুমি বলো কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু mgl, তাহলে এটা কিন্তু ঠিক হবে না, এটা কিন্তু ভুল হবে। mgl লিখলে ভুল হবে। তুমি mgl লিখতে পারতা কখন জানো? যদি এমন হইতো সাহিত্য অবস্থায় আছে, এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে, তুমি এইখান থেকে ঠিক এল উচ্চতায় তুলে নিয়ে যাবা, ঠিক এল উচ্চতায় এইভাবে তুলে নিয়ে যাবা, তাহলে তুমি লিখতে পারতা এই যে এল উচ্চতায় তুলে নিয়ে গেলা, তাহলে তুমি কৃতকাজ লিখতে পারতা ডাব্লিউ ইকুয়াল টু mgl। কিন্তু এই ক্ষেত্রে লিখতে পারবা না। এই ক্ষেত্রে কেন mgl লিখতে পারবো? কারণ আমি প্রত্যেকটা ভর বিন্দুকে, এই লাঠিটার প্রত্যেকটা ভর বিন্দু, লাঠিটা ধরো অনেকগুলো ক্ষুদ্র 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 ভরের সমন্বয়ে বা ভর কণার সমন্বয়ে তৈরি। তা আমি যখন লাঠিটাকে এল উচ্চতায় তুলে নিব, তখন আমি কিন্তু এই লাঠির পুরো ভরটাকে এল উচ্চতায় তুলতেছি, পুরো ভরটাকে। এই পয়েন্টটাকেও এল উচ্চতায় তুলতেছি, এই পয়েন্টটাকেও এল উচ্চতায় তুলতেছি, এই পয়েন্টটাকেও এল উচ্চতায় তুলতেছি, প্রত্যেকটা পয়েন্টকেই কিন্তু একই উচ্চতায় তুলতেছি। তাহলে এই কারণে কৃতকাজ mgl এইটা লেখা যাবে। বাট তুমি বলো তো এখানে যদি লিখো কৃতকাজ mgl তাহলে কি হবে? না। তুমি লাঠির এখানে যে ভর বিন্দুটা ছিল, এখানে যে ভর বিন্দুটা ছিল, তাকে একেবারেই কোনো উচ্চতায় তোলো নাই, সেটা যেখানেই ছিল সেখানে আছে। এইখানে যে ভর বিন্দুটা ছিল, সেই ভর বিন্দুটা এখন এখানে, তাহলে এই ভর বিন্দুটা এতটুকু উচ্চতায় উঠে গেছে। এখানে যে ভর বিন্দুটা ছিল, সেই ভর বিন্দুটা এখানে চলে গেছে, অর্থাৎ এখানকার ভর বিন্দুটা এতটুকু উচ্চতায় তুলে গেছে। এখানে যে ভর বিন্দুটা ছিল, সেই ভর বিন্দুটা এখানে চলে গেছে, এইখানকার ভর বিন্দুটা এতটুকু উচ্চতায় উঠে গেছে। আর সবচেয়ে বেশি উচ্চতায় উঠছে এইখানকার ভর বিন্দুটা, একেবারে এই যে মানে প্রান্তে যে ভর বিন্দুটা আছে, সেই ভর বিন্দুটা সবচেয়ে বেশি বেশি উচ্চতায়, অর্থাৎ এল পরিমাণ উচ্চতায় উঠে গেছে। কিন্তু প্রত্যেকটা কণা কিন্তু এল পরিমাণ উচ্চতায় ওঠে নাই। এই কারণে তুমি যদি ঢালাও ভাবে প্রত্যেকটা ভরের জন্য, যে প্রত্যেকটা ভর এম মানে পুরো ভর এম, তার জন্য লিখো mgl, তাহলে ভুল হয়ে যাবে। এই ক্ষেত্রে লেখা যায় তো, কারণ আমি দেখো সমস্ত ভরকেই আমি এল উচ্চতায় তুলছি, কিন্তু এখানে সব ভরকে এল উচ্চতায় তুলি নাই। লাঠি যদি অনেকগুলো ভর কণার সমন্বয়ে তৈরি হয়, তাহলে এক একটা ভর কণাকে এক এক উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। এই ক্ষেত্রে কৃতকাজ তুমি যদি mgl লেখো তাহলে হবে না। এবার তাহলে কি করব? যখন এক একটা ভর কণার সরণ, বস্তুর এক একটা ভর কণার সরণ বা উচ্চতা এক এক রকম, তখন আমরা ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ চিন্তা করব। তাহলে আসো আমি তোমাকে প্রথমে একটু গড় সরণ দিয়ে দেখাই, তারপরে ভার কেন্দ্রের সরণ দিয়ে দেখাচ্ছি। তাহলে চিন্তা করো, লাঠিটাকে এই অবস্থা থেকে খাড়া করে একেবারে উলম্ব অবস্থানে নিয়ে গেলে, এই লাঠির একেবারে শুরুর বিন্দু, ধরো এটা হচ্ছে প্রথম বিন্দু আর এটা হচ্ছে শেষ বিন্দু, মানে এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত। এই প্রান্তের কতটুকু উচ্চতা হয়েছে? এই প্রান্ত কি একটু উঠছে? না। তাহলে এই প্রান্তটার উচ্চতা হচ্ছে 0, আর এই প্রান্ত এখানে চলে গেছে, তাহলে এই প্রান্তটা কতটুকু উচ্চতায় উঠে গেছে? এল পরিমাণ উচ্চতায় উঠে গেছে। তাহলে একেবারে এই প্রান্তের যে সরণটা ঘটছে সেইটা হচ্ছে এল। তাহলে এখানে h0, এখানে h হচ্ছে এল, h হচ্ছে এল। তাহলে গড় সরণ h ড্যাশ, গড় উচ্চতা বা গড় সরণ, গড় উচ্চতা বা গড় সরণ, তাহলে সেটা হচ্ছে h ড্যাশ। প্রথম প্রান্তের সরণ, যেটা সূত্র ছিল আগের সূত্র, ওইটা একই, প্রথম প্রান্তের সরণ যোগ দ্বিতীয় প্রান্তের সরণ ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম প্রান্তের সরণ 0, দ্বিতীয় প্রান্তের সরণ এল ডিভাইডেড বাই 2, তাহলে এল ডিভাইডেড বাই 2, h ড্যাশ ইকুয়াল টু কি হবে? এল ডিভাইডেড বাই 2 হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কৃতকাজের হিসাব নিকাশ। এখন কেউ যদি বলো ভাই ভার কেন্দ্রের সরণ নিয়ে করতে চাই, একই কথা, ভার কেন্দ্রের সরণ নিয়ে করলেও হিসাব একই। মনে করো লাঠিটা শায়িত অবস্থায় ছিল, এই যে লাঠিটা শায়িত অবস্থায় ছিল, লাঠির দৈর্ঘ্যটা এল, লাঠিটাকে উলম্ব অবস্থানে নিয়ে রাখলাম, তো লাঠিটা এই অবস্থা থেকে এই অবস্থায় উঠে গেছে, ভার কেন্দ্র এখানে ছিল, ভার কেন্দ্র এখন এখানে, সরু সুষম লাঠি, একেবারে সরু, কিন্তু সরু সুষম লাঠি। তাহলে ভার কেন্দ্র এখানে ছিল, ভার কেন্দ্র এখন এখানে, তাহলে ভার কেন্দ্র কত উচ্চতায় উঠে গেছে দেখো তো। ভার কেন্দ্রটা আগের যে লেভেলে ছিল, সেই লেভেল থেকে এখন ভার কেন্দ্রটা কতটুকু উচ্চতায় উঠে গেছে? h ড্যাশ, সেটা পুরো লাঠির দৈর্ঘ্যের অর্ধেক, দ্যাট মিন্স এল ডিভাইডেড বাই 2, পুরো লাঠির দৈর্ঘ্যের অর্ধেক, দ্যাট মিন্স এল ডিভাইডেড বাই 2। তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু mg h ড্যাশ আর h ড্যাশ এল ডিভাইডেড বাই 2। তাহলে সরু সুষম লাঠির ক্ষেত্রে
কৃতকাজ বের করতে গিয়ে সূত্র mgl হবে না, হবে mgl ডিভাইডেড বাই 2। ওকে, ক্লিয়ার? এইবার আসো, সরু সুষম লাঠি তো বুঝলাম। তাহলে এইবার আসো একটি সিলিন্ডার, নিরেট বা ফাঁপা সিলিন্ডার, নিরেট হোক বা ফাঁপা, ফাঁপা ড্রাম বা সিলিন্ডার, ড্রাম বা সিলিন্ডার, এটাকে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিব। তাহলে এইটার জন্য কৃতকাজ কি হবে? দেখো, এটা হচ্ছে ভূমি। তাহলে এঁকে ফেলি একটু চিত্র। তাহলে একটা ড্রাম বা সিলিন্ডার শায়িত অবস্থায় আছে, এই যে ড্রাম বা সিলিন্ডার শায়িত অবস্থায় আছে। ওকে, তাহলে এটাকে তুলে ফেলবো, এইভাবে তুলে ফেলবো, খাড়া অবস্থানে নিয়ে যাব। এইভাবে তুলে খাড়া অবস্থানে নিয়ে যাইতে কৃতকাজ, এইভাবে তুলে খাড়া অবস্থানে নিয়ে যাইতে কৃতকাজ। এই দেখো, শায়িত অবস্থা, উলম্ব অবস্থা। এইবার ভার কেন্দ্রের সরণ অথবা গড় সরণ, যেটাই চিন্তা করো না কেন। দেখো, এবার ভার কেন্দ্রের সরণ নিয়ে চিন্তা করলে বা ভার কেন্দ্রের সরণ বুঝে করলে, হিসাব নিকাশ করলে খুব সহজে হিসাব নিকাশ করা যাবে। এখন আমরা ভার কেন্দ্রের সরণই চিন্তা করব, ঠিক আছে? আর আমরা গড় সরণে যাব না, আমরা ভার কেন্দ্রের সরণ দেখব। তাহলে এই যে এখানে আছে বস্তুটার ভার কেন্দ্র, সিলিন্ডারের ভার কেন্দ্র মধ্যবিন্দুতে, সেটা ফাঁপা হোক বা নিরেট হোক, তাই না? ফাঁপা হোক বা নিরেট হোক, যে এইটা হচ্ছে ভার কেন্দ্র। তাহলে আমি যখন খাড়া অবস্থানে নিয়ে গেছি, তাহলে ভার কেন্দ্রটা খাড়া অবস্থান করার পরে এখানে ভার কেন্দ্র মধ্যবিন্দু, বুঝলা? আগে ভার কেন্দ্র মধ্যবিন্দু এখানে, এবার ভার কেন্দ্র বা মধ্যবিন্দু এখানে। তাহলে ভার কেন্দ্র কতটুকু সরে গেছে? দেখো, এটা হচ্ছে আগের অবস্থান, এইটা হচ্ছে পরের অবস্থান, এটা হচ্ছে আগের অবস্থান। দেখো ভালো করে, ভার কেন্দ্র আগে ছিল এখানে, ভার কেন্দ্র এখন হচ্ছে এখানে। তাহলে ভার কেন্দ্র কতটুকু উচ্চতায় উঠে গেছে? ভার কেন্দ্রের উলম্ব সরণ কতটুকু? বলো কতটুকু, দেখে বলো। এইটুকু না ভার কেন্দ্রের উলম্ব সরণ? এইটুকু না ভাই? এইটা হচ্ছে ভার কেন্দ্রের উলম্ব সরণ, দ্যাট ইজ এইচ ড্যাশ। তাহলে আমাদের কৃতকাজের সূত্র হবে W = mg/h ড্যাশ। এবার এই এইচ ড্যাশটা ঠিকঠাকভাবে বসাইতে হবে। তাহলে দেখো, এইচ ড্যাশটা ঠিকঠাকভাবে বসাই। এইটা হচ্ছে সিলিন্ডারের ব্যাস, এইটা ব্যাস, ব্যাসকে কি দিয়ে লিখি? ডি দিয়ে লিখি। তাহলে এইটা যদি ব্যাস ডি হয়, তাহলে বলো তো, একটু বুঝে বলো তো, এইটা যদি ব্যাস ডি হয়, এইটুকু কত? অর্ধেক, ব্যাসের অর্ধেক, d/2। তাহলে এইটুকু হচ্ছে ব্যাসের অর্ধেক, d/2। পুরো পুরো এর দৈর্ঘ্যটা হচ্ছে এল, পুরো এর দৈর্ঘ্যটা এল। তাহলে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, পুরো দৈর্ঘ্যটা এল, এখান থেকে এইটুকু, দ্যাট ইজ l/2, l/2। তাহলে এইচ ড্যাশ, এটা হচ্ছে l/2 মাইনাস d/2। এই যে এইচ ড্যাশ, এটা হচ্ছে l/2 মাইনাস d/2। দেখো এইচ ড্যাশ ভার কেন্দ্রের সরণ। তাহলে কৃতকাজ W = mg/h ড্যাশ, এইচ ড্যাশ l/2 মাইনাস d/2। তাহলে নাও এইচ ড্যাশের মান বসাবো, l/2 মাইনাস d/2। এই হচ্ছে আমাদের সূত্র। ওকে, ক্লিয়ার? এই d/2 এটাকে আমরা ব্যাসার্ধ আরও বলতে পারি, তাই না? এটাকে ব্যাসার্ধ আরও বলা যায়। তাহলে mg উচ্চতার অর্ধেক মাইনাস ব্যাসের অর্ধেক, mg উচ্চতার অর্ধেক মাইনাস ব্যাসের অর্ধেক। পুরোটা উচ্চতা, পুরোটা উচ্চতা l, তাহলে এইটুকু হচ্ছে আমাদের l/2। পুরো ব্যাস d, তাহলে এইটুকু হচ্ছে আমাদের d/2। তাহলে ভার কেন্দ্রের উলম্ব সরণ, এখান থেকে ভার কেন্দ্র এখানে উঠে গেছে, দ্যাট ইজ এইচ ড্যাশ। তাহলে ভার কেন্দ্রের উলম্ব সরণ হচ্ছে l/2 থেকে d/2 বাদ, l/2 থেকে d/2 বাদ। এবার তোমার একটা শর্টকাট কথা কই। শর্টকাটটা হচ্ছে এই ক্ষেত্রে হিসাব করার জন্য, অনেকে বলতে ভাই আগে তো সরু সুষম দণ্ড ছিল, তার জন্য তো এটা হওয়া উচিত। আসলেই সরু সুষম দণ্ড হোক, সেটাও তো একটা নিরেট সিলিন্ডার, তার জন্য এইটা হওয়া উচিত। তার জন্য W = দেখো mg l/2 মাইনাস d/2 হওয়া উচিত। কিন্তু আমরা কি বলছিলাম? সরু সুষম দণ্ড, সরু, সরু মানে এর ব্যাস ব্যাসার্ধ অতি নগণ্য, উচ্চতার তুলনায় ব্যাস ব্যাসার্ধ অতি নগণ্য। তার মানে এইটা একেবারে টেন্ডস টু 0, মানে খুবই সরু, ঠিক আছে? তার ব্যাস ব্যাসার্ধ অতি নগণ্য। তাহলে এটা বাদ দাও, বাদ দিলে দেখো mg l/2 থাকে, mg l/2 থাকে, ঠিক আছে? যে সরু সুষম দণ্ড, সরু কথা বলা হয়েছিল কেন? এই যে সরু দণ্ডের জন্য। তো সরু দণ্ড, এটা তো একটা সিলিন্ডারই, হ্যাঁ সিলিন্ডার। তাহলে ওই সূত্র লিখে, সরু যেহেতু, তাহলে ডি অতি নগণ্য, এই কারণে আমরা বসাই mg l/2, যে ব্যাসার্ধ অতি নগণ্য।
বুঝলা? কথা ক্লিয়ার? ডান। এবার তোমার একটা শর্টকাট বলি। কোনো বস্তুর ভার কেন্দ্রের স্মরণে কৃত কাজ বা শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে আনতে কৃত কাজের শর্টকাট সূত্র হচ্ছে mg। শর্টকাট সূত্র হচ্ছে w ইকুয়াল টু mg সামথিং ডিভাইডেড বাই 2 মাইনাস সামথিং ডিভাইডেড বাই 2। এইবার এইখানে বসবে পূর্বের উলম্ব উচ্চতা, তাহলে পূর্বের উ আর এটা হচ্ছে পরের উ, পরের উ, এটা হচ্ছে উ শর্টকাট সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট সূত্র যে পূর্বের উ আর নিচে হচ্ছে পরের, আর এখানে হচ্ছে পূর্বের মানে পরের উ আর এটা হচ্ছে পূর্বের উ। তাহলে উ মানে কি? উলম্ব উচ্চতা। ঠিক আছে, তো এবার আমি তোমাদের দেখাই। দেখো এই যে এটা কি একটা সিলিন্ডার, এই পানির পটটা, এটা শায়িত অবস্থায় আছে, শায়িত অবস্থায়। তাহলে উলম্ব উচ্চতা দেখবা ভূমির সাথে এর উলম্ব উচ্চতা, এই যে ভূমি, তাহলে ভূমির সাথে উলম্ব উচ্চতা দেখো তো, ডায়ামিটার ডি। ভূমির সাথে উলম্ব উচ্চতা ডায়ামিটার ডি, ডায়ামিটার ডি। ডান। তাহলে এটা হচ্ছে আগের উলম্ব উচ্চতা ডি, আগের পূর্বের উলম্ব উচ্চতা ডি। এইবার এইভাবে নেওয়া হয়েছে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে, উলম্ব অবস্থানে, উলম্ব অবস্থানে এইটা হচ্ছে এই যে অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে উলম্ব উচ্চতা এল, উলম্ব উচ্চতা এল। তাহলে আগে ছিল ডি, আগে ছিল উলম্ব উচ্চতা এইটুকু ডি, আর এখন উলম্ব উচ্চতা পুরোটুকু এল। ঠিক আছে, পুরোটুকু এল। তাহলে সূত্র কি হবে? mg l/2 মাইনাস d/2। কি কথা হচ্ছে? mg l/2 মাইনাস d/2। এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। বোঝা গেছে? তো সব ক্ষেত্রে তাই। ঠিক আছে, সব ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে এইটাই। তাহলে আসো এবার আমরা দেখি আর একটা জিনিস, সেটা হচ্ছে ইট। একটি ইটকে, একটি ইটকে চিত্রানুযায়ী শায়িত অবস্থা হতে, চিত্র অনুযায়ী শায়িত অবস্থা হতে উলম্ব অবস্থানে নিতে কাজ, শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিতে কাজ একটা ইটকে। তাহলে আসো একটু চিত্র এঁকে ফেলি। এই যেটা হচ্ছে ইট, এই ইটটা ভূমিতে শায়িত অবস্থায় আছে। ইটটা ভূমিতে শায়িত অবস্থায় আছে। এইখান থেকে উলম্ব উচ্চতায় নিয়ে যাব, এখান থেকে উলম্ব উচ্চতায়। এখান থেকে উলম্ব উচ্চতায় নিয়ে গেল। ওকে, ডান। দেখো শায়িত অবস্থা থেকে উলম্ব উচ্চতায় উঠে গেছে। তো শায়িত অবস্থা থেকে উলম্ব উচ্চতায় উঠাইতে কৃত কাজ। ইটের দৈর্ঘ্য এল, প্রস্থ বি, আর উচ্চতা ধরো এইচ। দৈর্ঘ্য এল, প্রস্থ বি, উচ্চতা ধরো এইচ। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গিভেন, ভরও গিভেন, তোমার কৃত কাজ বের করতে হবে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানের জন্য। একটা ইট ঘনক আকৃতির একটা বস্তু, তো এর ভার কেন্দ্র কোথায়? মধ্যবিন্দুতে। তাহলে ভার কেন্দ্র কোথায়? মধ্যবিন্দুতে। এইখানে ভার কেন্দ্র, এই যে এখানে ভার কেন্দ্র। সেই ভার কেন্দ্র দেখো, অনেকে বলতে ভাই ভার কেন্দ্র তো এখানে। আসলে তুমি এই সাইড দিয়ে দেখলে এটা এটা আসলে ভার কেন্দ্র এই পৃষ্ঠেও না, এই পৃষ্ঠেও না। এই ভার কেন্দ্রটা একেবারে মধ্যবিন্দুতে, মাঝখানে। বুঝতে পারছো? একেবারে মাঝখানে, অর্থাৎ এইখান থেকে তুমি একটা পিন পুঁতে দিবা, এইখান থেকে একটা পিন পুঁতে দিবা, দুইটা পিন যেখানে গিয়ে ভেতরে টাচ করবে ওটাই হচ্ছে মধ্যবিন্দু আর কি। ঠিক আছে, তা আমরা এই সাইডে মধ্যবিন্দুটা দেখালাম। এই সাইডে যে এই সাইড থেকে দেখলে, এই সাইড থেকে দেখলে মধ্যবিন্দু কোথায়? এই যে মাঝখানে। এবার আসো, মধ্যবিন্দুটা এখানে ছিল, সেই মধ্যবিন্দুটা এখানে না, ভার কেন্দ্র এখানে না। তাহলে ভার কেন্দ্রের উলম্ব উচ্চতা, ভার কেন্দ্রের কতটুকু উলম্ব সরণ ঘটছে সেইটা। তাহলে এই যে এখন যে ভার কেন্দ্র সেখানে একটা দাগ দিলাম, এই যে এখন যে ভার কেন্দ্র সেখানে একটা দাগ দিলাম। এবার এটা হচ্ছে আগের ভার কেন্দ্র, এটা হচ্ছে আগের ভার কেন্দ্র।
এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। তাহলে কত উচ্চতায় উঠে গেছে দেখো, এইটুকু উচ্চতায় উঠে গেছে। এইটা হচ্ছে আমাদের এইচ ড্যাশ, এইটুকু উচ্চতায় উঠে গেছে, এটা হচ্ছে আমাদের এইচ ড্যাশ। তাহলে আমাদের কৃত কাজ হিসাব করতে হবে এম জি এইচ ড্যাশ। কৃত কাজ হিসাব করতে হবে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ ড্যাশ। আসো, অতএব ডাব্লিউ ইকুয়াল টু এম জি, আসো এইচ ড্যাশ দেখো ভালো করে, এইটুকু, এইটুকু হাইট এইচ, এই যে এটা, এটা হাইট এইচ, এই যে এটা হাইট এইচ। তাহলে ভাই তার অর্ধেক, এই যে এইটুকু তার অর্ধেক, অর্ধেক দ্যাট ইজ এইচ বাই টু। ঠিক আছে, তারপরে তারপরে যখন উলম্ব উচ্চতায় নিয়ে গেছি, পুরো দৈর্ঘ্য এল, পুরো দৈর্ঘ্যটা এল, তাহলে এইটুকু কত, তার অর্ধেক এইটুকু কত, এইটুকু হচ্ছে এল বাই টু। পুরো দৈর্ঘ্য এল, তার অর্ধেক এল বাই টু, পুরো দৈর্ঘ্য এল, তার অর্ধেক এল বাই টু। তাহলে এইচ ড্যাশ হবে এল বাই টু মাইনাস এইচ বাই টু, এই এইচ ড্যাশটা হবে এল বাই টু মাইনাস এইচ বাই টু। তাহলে এল বাই টু মাইনাস এইচ ডিভাইডেড বাই টু, এই হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের কৃত কাজের সূত্র। ওকে, কি ক্লিয়ার? দেখো একই জিনিস মিলে গেছে। তাহলে তোমাকে একটা বই দিয়ে দেখাই আমি, একটা ভারী বই লাগবে। তো ভারী বই কই আছে? আমার বই তো পাতলা, আচ্ছা আমার আগের বইটা ভারী আছে। এই যে এটা দেখো, এই যে বই, এই বই শায়িত অবস্থায় আছে, উলম্ব অবস্থায় নিয়ে যাবো এইভাবে। তাহলে ভালো করে দেখো, শায়িত অবস্থায় এটা, তাহলে শায়িত অবস্থায় তুমি দেখো, শায়িত অবস্থায় অনুভূমিকের সাথে উলম্ব উচ্চতা এইটা, যেটা এইচ, ওকে, এইটা এইচ। ওকে, এবার শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থান নিয়ে গেলাম, তখন ভূমির সাথে উলম্ব উচ্চতা কোনটা দেখো তো, উলম্ব উচ্চ কোনটা, এইটা, এইটা হচ্ছে উলম্ব উচ্চতা, এইটা হচ্ছে এল। তাহলে আগে ছিল এইটা এইচ উলম্ব উচ্চতা, এখন এইটা এল, এইটা এল উলম্ব উচ্চতা। এইবার তুমি একটু বুদ্ধি খাটাই বলবা, আমি ইটটাকে, এই ইটটাকে কিন্তু দুইভাবে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থান নিতে পারি, দুইভাবে। দেখো ভালো করে খেয়াল করো, শায়িত উলম্ব, তাই না, নিতে পারি না? আবার মনে করো এইভাবে আছে শায়িত উলম্ব, নিতে পারি না? এটাও তো হয় কি, তাই না? অথবা ধরো এইভাবে আছে, এইভাবে শায়িত উলম্ব, নিতে পারি না? কি ক্লিয়ার? এখানে কিন্তু তিনভাবে ঘটনা ঘটতে পারে, তিনভাবে ঘটনা ঘটতে পারে, কারণ তিনটা তল, এই একটা তল, এই একটা তল, আর এই একটা তল, তিনটা তল। তাহলে তিনটা ভাবে ঘটনা ঘটে, তিনটা ভাবে, শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে, অথবা শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে, অথবা শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থানে। কি বুঝলা? তিনভাবে ঘটনা ঘটতে পারে। তাহলে এখন কৃতকাজের হিসাব নিকাশটা আমরা করতে চাই, ঠিকঠাকভাবে কৃতকাজের হিসাব নিকাশ করতে চাই। তাহলে কি বলছি, শর্টকাট সূত্র এটাই। তাহলে তুমি সবসময় মাথায় রাখবা, তোমার বলে দিবে, প্রশ্ন বলে দিবে কিভাবে ইটটা রাখা আছে, কিভাবে শায়িত অবস্থা থেকে উলম্ব অবস্থান নিবা, সব কিছু বলে দিবে। তুমি দেখবা আগের উলম্ব উচ্চতা কত, এইটা, আর যদি এখান থেকে এইভাবে উলম্ব অবস্থানে নিয়ে যাও, তাহলে এখন উলম্ব উচ্চতা হচ্ছে এইটা। কিন্তু যদি আমি এখান থেকে, তাহলে এখানে উলম্ব উচ্চতা কোনটা, এইটা, এইটা উলম্ব উচ্চতা। কিন্তু এখান থেকে যখন আমি এইভাবে নিয়ে যাব, এইভাবে, এইভাবে, তখন উলম্ব উচ্চতা কোনটা, ভূমির সাথে, এই যে ভূমি, ভূমির সাথে উলম্ব উচ্চতা এইটা, এই যে ভূমির সাথে উলম্ব উচ্চতা এই দৈর্ঘ্যটা, ভূমির সাথে, এই যে ভূমির সাথে উলম্বভাবে যে দৈর্ঘ্যটা থাকবে, ভূমির সাথে লম্ব টানবা, লম্ব টানলে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেইটা। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? বোঝা গেছে? অথবা মনে করো, সাপোজ মনে করো এইভাবে আছে, সরি, সাপোজ মনে করো এইভাবে আছে, তাহলে এইভাবে থাকলে ভূমির সাথে উলম্বভাবে আছে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা উলম্বভাবে আছে। এবার এখান থেকে এইভাবে নিয়ে গেলে ভূমির সাথে উলম্বভাবে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা উলম্বভাবে। কি ক্লিয়ার? তাহলে এবার আমাদের কৃতকাজের হিসাব নিকাশ করতে হবে। মোটামুটি সূত্র আমরা শিখে গেছি, ঠিক আছে, মোটামুটি সূত্র আমরা শিখে গেছি। তাহলে চলো হিসাব নিকাশগুলো করে ফেলি। তাহলে আমাদের বইয়ের 37 নম্বর ম্যাথ, বইয়ের 37 নম্বর ম্যাথ, বইয়ে লেখা আছে 20 গ্রাম, ওটা আসলে 20 গ্রাম হবে না, হবে 20 কেজি, 20 কেজি। তাহলে বলা হচ্ছে একটি 20 কেজি ভরের সিলিন্ডার, 20 কেজি ভরের সিলিন্ডার ভূমিতে শায়িত অবস্থায় আছে, ভূমিতে শায়িত অবস্থায় আছে। এর ব্যাস
8 মিটার এবং আয়তন 1306.9 মিটার কিউব। 1306.9 মিটার কিউব আয়তন। একে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ। উলম্ব অবস্থানে নিতে কৃত কাজ কত? একে সাহিত্য অবস্থা থেকে উলম্ব অবস্থানে নিতে কৃত কাজ কত? এটা হচ্ছে অনুভূমিক অবস্থা, মানে অনুভূমিক রেখা। তাহলে একটা সিলিন্ডারের কথা বলছে, তাহলে সিলিন্ডারটা এইভাবে রাখা আছে, তো সাহিত্য অবস্থায় রাখা আছে, একে উলম্ব অবস্থানে নিব। সিলিন্ডারকে কিন্তু তিনভাবে উলম্ব অবস্থানে নেওয়া যায় না। এখানে কিন্তু তিন ঘটনা ঘটে না, এখানে একটাই ঘটনা, ঘটনা এটাই ঘটনা। কেন? কারণ সিলিন্ডারের বক্রতলটা তো গোল, কিন্তু ইট বা একটা বই সেটার তো আর বক্রতলটা ধরো যে গোল না, তো সেই ক্ষেত্রে বিভিন্ন ঘটনা ঘটতে পারে। তাহলে এই ক্ষেত্রে ঘটনা একটাই, তাহলে আগে ভারকেন্দ্র এখানে ছিল, এখন ভারকেন্দ্র এখানে, তাহলে ভারকেন্দ্রের উলম্ব সরণ, ভারকেন্দ্রের উলম্ব সরণ এতটুকু, দ্যাট ইজ এইচ ড্যাশ। তাহলে এই পুরোটা যদি ডি হয় তাহলে এইটুকু হবে d/2, পুরোটা যদি এই এল হয় তাহলে এইটুকু হবে l/2, এইটুকু হবে l/2। ওকে, তাহলে এবার কৃতকাজের হিসাব নিকাশ করতে হবে। তাহলে কৃতকাজ W = mg l/2 - d/2, mg l/2 - d/2। এবার মানগুলো বসাই দিব, এখানে মানগুলো সব বসাই দিব। তাহলে 20 কেজি জি 9.8, 20 কেজি জি 9.8, সামথিং ডিভাইডেড বাই 2, সামথিং ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে যখন সাহিত্য অবস্থায় ছিল তখন এই যে এটা হচ্ছে ব্যাস, ব্যাস বলে দিছে কত? ডি 8 মিটার। ঠিক আছে, তাহলে ডি এর মান 8 মিটার, 8/2 4। এই এল এর মানটা বসাবো, এল এর মান, এর দৈর্ঘ্যের মানটা বসাবো। এর দৈর্ঘ্য দেওয়া নেই, বলো দৈর্ঘ্য দেওয়া আছে? নেই। কি বলা আছে? ব্যাস 8 মিটার এবং আয়তন এত, আয়তন থেকেই তো দৈর্ঘ্য পাওয়া যাবে। আমি এখান থেকে কৃতকাজ বের করতে পারবো যদি দৈর্ঘ্যটা জানা যায়, এর দৈর্ঘ্য বা উচ্চতা হাইটটা যদি জানা যায় তাহলে আমরা এখান থেকে কৃতকাজের হিসাব নিকাশটা করতে পারবো। তাহলে এবার তাহলে আমাদের আয়তন দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আয়তন, সিলিন্ডারের আয়তনের সূত্র πr²h, πr²l। তাহলে ভি এর মান 1306.9 পাই r² 4² ইন্টু এল। তাহলে এল হচ্ছে 26 মিটার, এল 26 মিটার, দেখবা হিসাব করে 26 মিটার আসবে। তো নাও মান বসা দাও, এল এর মান 26, শেষ। তাহলে কৃতকাজের মান এখান থেকে হিসাব করে যেটা পাওয়া যাবে এত জুল। কি ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। রিপা বলছে 103.99, কেমনে? ওকে, তাহলে বুঝলাম। কি ক্লিয়ার? এইবার শোনো, এবার বলা হচ্ছে একটি ইটের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 0.24 মিটার, 0.12 মিটার ও 0.06 মিটার। ওকে, ভর 5 কেজি। এর বৃহত্তম তলটি ভূমিতে শায়িত, বৃহত্তম তলটি ভূমিতে শায়িত। ক্ষুদ্রতম তলকে ভূমিতে শায়িত অবস্থানে নিতে, ক্ষুদ্রতম তলকে ভূমিতে শায়িত অবস্থানে নিতে কাজ, শায়িত অবস্থানে নিতে কৃতকাজ। তাহলে প্রশ্নটা ভালো করে পড়ি। দেখো বইয়ে এই টাইপের একটা কোশ্চেন আছে, কিন্তু বইয়ের কোশ্চেনটা একটু অসম্পূর্ণ থাকার কারণে, মানে বইয়ের কোশ্চেনে চিত্র এঁকে দেওয়া ছিল, অসম্পূর্ণ না, চিত্র এঁকে দেওয়া আছে, বাট আমরা এখানে চিত্র এঁকে দিই নাই। এটা পারলে তুমি বইয়ের এই একই টাইপের ম্যাথটা পারবা। তাহলে এটা হচ্ছে অনুভূমিক রেখা। এবার এই অনুভূমিক রেখায় অনুভূমিকের উপর একটা ইট রাখা আছে। এবার শোনো, তোমার বলি,
ইটের কয়টা তল? একটা ইটের তল কয়টা? টোটাল তল 6টা। টোটাল তল হচ্ছে 6টা। তার মধ্যে মৌলিক তল যদি চিন্তা করি তাহলে 3টা মৌলিক তল। এই যে এই বইয়ের তল কয়টা? তল হচ্ছে 3টা। কেমনে? মানে 3টা মৌলিক তল, টোটাল তল 6টা। এই একটা তল ঠিক একই তল এটা, তাই না? আবার এই যে তলটা, এই তলের একই তল এটা। আবার এই যে তলটা, এই তলটা তার আবার একই তল এটা। এবার কি বলছে? দৈর্ঘ্য, দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য 0.24 মিটার, প্রস্থ এইটা, এটা হচ্ছে প্রস্থ 0.12 মিটার, আর পুরুত্ব, এই যে পুরুত্ব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে পুরুত্ব, এই পুরুত্বটা বলে দিছে 0.06 মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব আর কি। ওকে, এবার কি বলছে? বলছে যে বৃহত্তম তলটি ভূমিতে শায়িত। তাহলে বৃহত্তম তল এটা, এটা ভূমিতে শায়িত অবস্থায় আছে। বুঝো? একটা বই নিয়ে প্র্যাকটিস করবা, একটা বই নিয়ে ফিল করবা যে বৃহত্তম তল এটা ভূমিতে শায়িত, মানে এইভাবে রাখা আছে। এই বৃহত্তম তল ভূমিতে শায়িত। কি বুঝলা? নাকি এইভাবে রাখা আছে? এইভাবে, এভাবে রাখা আছে না, এভাবে না, এইভাবে রাখা আছে। এটা বৃহত্তম তল। এই যে বৃহত্তম তলটা ভূমিতে শায়িত অবস্থায়, এটা বৃহত্তম তল। এই যে এই তলটা বৃহত্তম, এই তলটা ক্ষুদ্রতর, এই তলটা সবচেয়ে ক্ষুদ্রতর, আর এই তলটা হচ্ছে মাঝারি, মেজো। ঠিক আছে? ছোট, এটা বড়, আর এটা মেজো। তাহলে আমাদের কি বলছে? বৃহত্তম তল ভূমিতে শায়িত। এই এবার ক্ষুদ্রতল তল ভূমিতে শায়িত অবস্থান নিতে কোনটা? ক্ষুদ্রতল এইটা, ভালো করে দেখো, ক্ষুদ্রতল এইটা নাকি এইটা? এইটা ক্ষুদ্রতল, বলো কোনটা? ক্ষুদ্রতল এইটা। ঠিক আছে? ক্ষুদ্রতল এইটা। তাহলে বৃহত্তম তল ভূমিতে শায়িত। এবার ক্ষুদ্রতম তলটা এটা, এটাকে ভূমিতে শায়িত অবস্থানে নিতে কৃত কাজ। বুঝছো? চিত্রটা বুঝতে পারছো কেমন হবে? এই অবস্থা থেকে এই অবস্থায় নিতে কৃত কাজ। কিন্তু আমি যদি বলতাম বৃহত্তম তল ভূমিতে শায়িত, এবার মাঝারি তলটিকে ভূমিতে শায়িত অবস্থানে নিতে কৃত কাজ, তখন কি হইতো? তখন হইতো বৃহত্তম তল ভূমিতে শায়িত, মাঝারি তলকে ভূমিতে শায়িত অবস্থানে নিতে কৃত কাজ, তখন হইতো এইটা, এই যে মাঝারি তলটা ভূমিতে শায়িত। তাহলে জিনিসটা বুঝতে হবে আর কি। হ্যাঁ, এখন তুমি অনেকে বলতে পারো ভাই আপনি তো বুঝে গেছেন কোনটা কি, বুঝে গেছেন। আমি যদি না বুঝি কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, যদি না বুঝি, তাহলে একটা কাজ করবা, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল বের করবা, এটার সাথে এটা গুণ করবা। মানে আমি তোমার তল দেখাই, 0.24 0.12, তাহলে এইটা হচ্ছে 0.24 0.12, এই যে 0.24 0.12, তাহলে গুণ দিলেই তো তুমি এই ক্ষেত্রফলটা পাবা, তাই না? গুণ দিলেই তো এই ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছ, গুণ দিলেই এই ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছ। তারপরে 0.12, এটা যদি 0.12, ঠিক আছে, এটা 0.12 বুঝলাম, এটা 0.12, আর 0.06, তাহলে এইটা হচ্ছে 0.06। ঠিক আছে? এই যে চিত্র একটু আঁকতে হবে আর কি। এটা 0.24, এটা 0.12, এটা 0.12 মিটার, আর এই পুরুত্বটা হচ্ছে 0.06 মিটার, বা এখানে না লিখে এখানে লিখি 0.06 মিটার। তাহলে এবার তলগুলোর সব ক্ষেত্রফল বের করবা, দেখবা কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম। এই তল ক্ষেত্রফল বের করবা, এই তলের ক্ষেত্রফল হবে 0.24, এই যে 0.24 আর 0.06 গুণফল, এই তলের ক্ষেত্রফল হবে। যে এই তলটা হচ্ছে, এই যে তলটা, এটা 0.24 গুণ 0.06, এই যে তল, আর এই যে তলটা, এই যে তলটা, এই তলটার ক্ষেত্রফল হবে, এই তলটার ক্ষেত্রফল হবে 0.12 ইন্টু 0.06 এত মিটার স্কোয়ার। আর এই যে তলটা, বড় যে তলটা, এই বড় যে তলটা, এই বড় তলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ 0.24 ইন্টু 0.12। আচ্ছা, এইভাবে 3টা তলের ক্ষেত্রফল। তা আমাদের এমনি বুঝে গেলে আর এগুলো দরকারও নেই। তাহলে বুঝলাম যে এইভাবে শায়িত অবস্থায় রাখা আছে। ওকে, এটা 0.24। পরীক্ষার খাতায় কি চিত্র আঁকতে হবে না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। 0.12 মিটার, কোনো দরকার নেই। তুমি দেখবা ক্ষুদ্রতম তলটা ভূমিতে শায়িত, তাহলে তুমি ক্ষুদ্রতম তল ভূমিতে শায়িত অবস্থানে নিয়ে যাবা। ক্ষুদ্রতম তল যদি ভূমিতে শায়িত অবস্থানে নাও, এই যে ক্ষুদ্রতম তল, এটা ক্ষুদ্রতম তল, তাহলে এটা 0.06। ঠিক আছে? দেখো আমি চিত্র, আসল চিত্র না এঁকে আগে ম্যাথ করে ফেলি, আসল চিত্রটা না এঁকে ম্যাথ করে ফেলবো।
তাহলে প্রথমে বৃহত্তম তল ভূমিতে শায়িত, বৃহত্তম তলটা ভূমিতে শায়িত অবস্থানে আছে। তাহলে বৃহত্তম তল যদি ভূমিতে শায়িত অবস্থানে থাকে, চিন্তা করবা বৃহত্তম তল, এই যে বৃহত্তম তল ভূমিতে শায়িত, তাহলে চিন্তা করবা যে বৃহত্তম তল যদি ভূমিতে শায়িত অবস্থানে থাকে তাহলে এই অবস্থা, এই যে এই অবস্থা, বৃহত্তম নিচের এই বৃহত্তম তলটা ভূমিতে শায়িত, তাহলে 0.06 বৃহত্তম তল ভূমিতে শায়িত। ঠিক আছে, এবার আমাদের বলতেছে ক্ষুদ্রতম তল যেন ভূমিতে শায়িত অবস্থান থাকে। তাহলে ক্ষুদ্রতম তল ভূমিতে শায়িত অবস্থান থাকলে এরকম হয়ে যাবে, জিনিসটা দেখতে এরকম হয়ে যাবে। তাহলে উলম্বের সাথে লম্ব 0.24, তাহলে এইটা হচ্ছে পরের উলম্ব উচ্চতা, এটা হচ্ছে আগের উলম্ব উচ্চতা। তাহলে কৃতকাজের সূত্র হবে W = mg 0.24/2 - 0.06/2। ঠিক আছে, শেষ হয়ে গেল। আর তুমি যদি আরেকটু বুঝে বুঝে 3D চিত্র দেখে করতে চাও তাহলে তোমার জন্য এই হচ্ছে সলিউশন। যে ভাই আমি 3D চিত্র দেখে বুঝে বুঝে করতে চাই, তাহলে তোমার জন্য সলিউশন এইটা। ভার কেন্দ্র এইখানে, আর আগে ভার কেন্দ্র ছিল এইখানে। তাহলে এটা 0.06, এটা 0.06, তার অর্ধেক এইটুকু 0.06 / 2। আর পুরো এইটা 0.24 মিটার, তাহলে 0.24 এর অর্ধেক, এটা 0.24 / 2। তাহলে এইচ ড্যাশ এটা ইকুয়াল টু 0.24 / 2 - 0.06 / 2। এই হচ্ছে এইচ ড্যাশ। কি ক্লিয়ার? তাহলে একবার যদি কৃতকাজের সূত্র লিখে ফেলি, তাহলে W = mg h ড্যাশ, mg 0.24 / 2 - 0.06 / 2। এবার এম এর মান বসাও, এম এর মান কয় কেজি? 5 কেজি। তাহলে 5g 9.8, 0.24/2 - 0.06 / 2। তাহলে বলো অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1.47 জুল। অ্যান্সার কি 1. অ্যান্সার হচ্ছে 4.41 জুল। আচ্ছা 4.41। তাহলে ভুল বলো কেন? অনেকে তো ভুল অ্যান্সার দিচ্ছে, ভুল অ্যান্সার দিও না। এই হচ্ছে হিসাব নিকাশ, বুঝলা? বইয়ের 69 নম্বর একটা ম্যাথ আছে, চলো চেঞ্জ করি। 69 নম্বর ম্যাথটা বলা হচ্ছে 5 মিটার দৈর্ঘ্যের একটি মই এ বি এর ভর, 5 মিটার দৈর্ঘ্যের একটি মইয়ের দৈর্ঘ্যটা এ বি এর ভর 25 কেজি এবং ভর কেন্দ্র বি প্রান্ত হতে ভর 25 কেজি এবং ভর কেন্দ্র বি প্রান্ত হতে এর দিকে 3 মিটার দূরে অবস্থিত। এর দিকে 3 মিটার দূরে অবস্থিত। এ প্রান্তে 5 কেজি ভর যুক্ত করে, এ প্রান্তে 5 কেজি ভর যুক্ত করে, এ প্রান্তে 5 কেজি ভর যুক্ত করে বি প্রান্তকে মাটিতে রেখে মইটি উলম্ব অবস্থানে নিতে কাজ। দেখো খুবই সহজ। এই প্রশ্ন পড়ে পড়ে একটু চিত্র আঁকতে হবে। একটা প্রশ্ন পড়ে তুমি যদি চিত্রটা এঁকে নিতে পারো, ব্যাপারটা যদি ভিজুয়ালাইজ করতে পারো, তাহলে ওই প্রশ্নের 90% সলভ। বাদ বাকি 10% হচ্ছে হিসাব, হিসাব নিকাশ। তাহলে চলো দেখি কি বলছে দেখি। বলছে 5 মিটার দৈর্ঘ্যের একটি মই এ বি এর ভর হচ্ছে 25 কেজি
এবং ভর কেন্দ্র বি প্রান্ত হতে এর দিকে 3 মিটার দূরে অবস্থিত। একটা মই আছে, মই, এই যে এটা ধরো একটা মই, এই যে এটা ধরো একটা মই। তো এই মইয়ের ভর হচ্ছে 25 কেজি। এর ভর কেন্দ্র, এই মইটার ভর কেন্দ্র, ভার কেন্দ্র আর কি, এ প্রান্ত থেকে, সরি বি প্রান্ত থেকে, ধরো এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, এটা এ প্রান্ত। তো বলা হচ্ছে যে ভর কেন্দ্র বি প্রান্ত থেকে এর দিকে 3 মিটার দূরে, বি প্রান্ত থেকে এর দিকে 3 মিটার দূরে, এর ভার কেন্দ্র 3 মিটার দূরে, 3 মিটার দূরে, ভার কেন্দ্র 3 মিটার দূরে। এ প্রান্তে 5 কেজি ভার যুক্ত করে, এই প্রান্তে আমরা 5 কেজি ভার যুক্ত করলাম, এই প্রান্তে এর এখানে একটা 5 কেজি বিন্দু ভারটার কিছু একটা যুক্ত করছি, একটা বোঝা টোঝা এই প্রান্তে যুক্ত করে দিছি। এবার এ প্রান্তে 5 কেজি ভর যুক্ত করে বি প্রান্তকে মাটিতে রেখে পুরো মইটাকে উলম্ব অবস্থায় নিয়ে যাব, পুরো মইটাকে উলম্ব অবস্থায় নিয়ে যাব। এই যে পুরো মইটাকে উলম্ব অবস্থায় নিয়ে গেলাম। পুরো মইটাকে উলম্ব অবস্থায় নিয়ে গেলাম। নিয়ে যাইতে আমাদের কৃত কাজ কত? পুরো মইটাকে উলম্ব অবস্থায় নিয়ে যাইতে আমাদের কৃত কাজ লাগবে। ওকে, তাহলে কি বলছে দেখি। এ বি একটা মই যার দৈর্ঘ্য টোটাল 5 মিটার। এবার এই মইয়ের ভার কেন্দ্র, মইয়ের ভার কেন্দ্র যদি এটা বলে না দিত ভার কেন্দ্র কোথায়, আমরা ধরে নিতাম মধ্যবিন্দুতে। কিন্তু যেহেতু বলে দিছে, তাহলে তো সুনির্দিষ্ট করে বলেই দিল, তাহলে আমাদের মধ্যবিন্দু ধরার আর কোনো অবকাশ নাই। তাহলে ভার কেন্দ্র মধ্যবিন্দুতে ধরা যাবে না, ভার কেন্দ্র বি প্রান্ত থেকে 3 মিটার দূরে। এ প্রান্তে 5 কেজি ভরের একটা বস্তু যুক্ত করার পরে বি প্রান্তকে মাটিতে রেখে পুরো মইটাকে উলম্ব অবস্থান নিয়ে যাব, তার জন্য কৃত কাজ। তুমি কয়টা বস্তুকে উলম্ব অবস্থান নিয়ে গেলে জানো? একটা হচ্ছে 5 কেজি ভরের বস্তু, আর একটা হচ্ছে মই। তাহলে তোমার কৃত কাজ দুইটা কৃত কাজ। ঠিক আছে, নিজের বুদ্ধির বাতি জ্বালায় দাও এবার। ডাব্লিউ ইকুয়াল টু W1 প্লাস W2। এই W1 হচ্ছে বস্তুর জন্য কৃত কাজ, আর W2 হচ্ছে মইয়ের জন্য কৃত কাজ। W2 হচ্ছে মইয়ের জন্য কৃত কাজ। W1 কি বস্তুর জন্য, আর W2 হচ্ছে কি মইয়ের জন্য। তাহলে W1 বস্তুর, W1 এটা বস্তুর জন্য কৃত কাজ। তাহলে বস্তুটা 5 কেজি ভরের বস্তুটা এটা কতটুকু উপরে উঠে গেছে দেখো তো। 5 কেজি ভরের যে বস্তুটা, এই মইয়ের টোটাল দৈর্ঘ্য 5 মিটার। তাহলে 5 কেজিকে কত উচ্চতায় তোলা হয়েছে? অনেকে বলতে ভাই 5 কেজির জন্য ভার কেন্দ্রের স্মরণ টরণ নিবা না, 5 কেজির কোনো ব্যাস বলে নাই, ব্যাসার্ধ বলে নাই, কিচ্ছু বলে নাই, তো তুমি তার ভার কেন্দ্রের স্মরণ বুঝবা কিভাবে? তাহলে ধরে নিতে হবে 5 কেজি হচ্ছে একটা বিন্দু ভর বস্তু, তাহলে সেইটা কত মিটার উচ্চতায় উঠে গেছে? 5 মিটার। তোমাকে যদি একটা মইয়ের মাথায় বসাই দিয়ে, ধরো মইয়ের এক প্রান্তে তোমাকে বসাই দিয়ে আমি মইটাকে উঁচু করে ফেলছি, উলম্ব অবস্থায় নিয়ে গেছি, তাহলে তুমি কতটুকু উপরে উঠে গেলা? মইয়ের উচ্চতার সমান উপরে উঠে গেলা না? তাহলে ঠিক তেমনি 5 কেজি ভরের বস্তুটা, এই 5 কেজি ভরের বস্তুটা এটা মইয়ের মাথায় সংযুক্ত করে মইটাকে খাড়া করা হয়েছে, তাহলে এই বস্তুটা 5 মিটার উপরে উঠে গেছে। তাহলে বস্তু উঠাইতে কৃত কাজ হচ্ছে এম, বস্তুর ভর 5 কেজি, জি 9.8, আর বস্তুর উলম্ব উচ্চতা বা সরণ সেটা হচ্ছে 5 মিটার। ওকে, প্লাস W2 মইয়ের জন্য কৃত কাজ। তাহলে মইয়ের জন্য কৃত কাজ, মইয়ের ভর কত? মইয়ের ভর হচ্ছে 25 কেজি, মইয়ের ভর 25 কেজি, জি কত? 9.8। মইয়ের ভর 25 কেজি, জি কত? 9.8। এবার মইয়ের দৈর্ঘ্য কত? 5 মিটার। তার অর্ধেক নিব না, ভার কেন্দ্র তো বলেই দিছে 3 মিটার। তাহলে ভার কেন্দ্র এখানে চলে গেছে, ভার কেন্দ্র এখানে ছিল, এখানে চলে গেছে, তাহলে মইয়ের ভার কেন্দ্রের সরণ কত? 3 মিটার। তাহলে গুণ হচ্ছে 3। তাহলে কৃত কাজ এবার দুইটা যোগ করে দিবা, যোগ করে দিলে কৃত কাজ পাবা 980 জুল। 980 জুল। শেষ। বুঝতো? সহজ জিনিস। এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে বস্তুর জন্য কৃত কাজ, আর একটা হচ্ছে মইয়ের জন্য কৃত কাজ। মইয়ের ভার কেন্দ্র কোথায় বলে দিছে, যদি না বলে দিত আমরা ধরে নিতাম মধ্যবিন্দু। কি ক্লিয়ার? এবার আসো, শিকল টেনে তুলতে কৃত কাজ। শিকল টেনে তুলতে কৃত কাজ। ওকে, শিকল টেনে তুলতে কৃত কাজ।
দেখো এম ভরের একটি শিকল, এম ভরের একটি শিকল ঘর্ষণহীন টেবিলের উপর থেকে, ঘর্ষণহীন টেবিলের উপর থেকে, ঘর্ষণহীন টেবিলের উপর থেকে এমনভাবে ঝুলানো, এমনভাবে ঝুলানো যেন এর 1/n অংশ টেবিল থেকে নিচে ঝুলে থাকে, টেবিল থেকে নিচে ঝুলে থাকে, টেবিল থেকে নিচে ঝুলে থাকে। ঝুলন্ত অংশ উপরে টেনে তুলতে কৃতকাজ, ঝুলন্ত অংশ উপরে টেনে তুলতে কৃতকাজ কত? ঝুলন্ত অংশ টেবিলের উপর টেনে তুলতে কৃতকাজ। তাহলে আসো, এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে টেবিলটা। তাহলে একটা শিকল টেবিলের উপর থেকে নিচে ঝুলানো আছে। তাহলে দেখো ভাই, এই হচ্ছে শিকলটা, এই শিকলের কিছু অংশ টেবিলের নিচ থেকে ঝুলানো আছে, এই যে এতটুকু অংশ টেবিলের নিচ থেকে ঝুলানো আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই ঝুলন্ত অংশটুকুকে টেনে টেবিলের উপর তুলতে হবে। তো কতটুকু ঝুলে আছে? এর পুরো দৈর্ঘ্যের 1/n অংশ। তো এর দৈর্ঘ্য হচ্ছে এম দৈর্ঘ্য আর এম ভর এবং এল দৈর্ঘ্য, এম ভরের ও এল দৈর্ঘ্যের, এই কথাটা লিখতে ভুলে গেছি, এল দৈর্ঘ্যের এটা ঝুলে আছে টেবিল থেকে। তাহলে আমরা টেনে তুলবো টেবিলের উপর, টেনে তুলতে কৃতকাজ লাগবে। আচ্ছা বলো, এইটুকু অংশকে যে তুমি টেনে তুলবা, তো এইটুকু অংশের দৈর্ঘ্য কত? আগে সেটা আমরা বলো, এইটুকু অংশের দৈর্ঘ্য কত? এইটুকু অংশের দৈর্ঘ্য, এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে পুরো দৈর্ঘ্য এল এর 1/n অংশ, দ্যাট মিনস L/n। তাহলে L/n, তাহলে তুমি টেনে উপরে তুলতেছো, তো টেনে উপরে তুলতে কৃতকাজ W = mgh। তাহলে mgh এর জায়গায় L/n, শেষ। L/n শেষ। কি ক্লিয়ার? বুঝছো? বলো, এটা কি বুঝছো? এটা কিন্তু ঠিক হয়নি। তুমি যে শিকলটাকে, এই পুরো শিকলটাকে টেনে তুললা, এই অংশটুকুকে টেনে তুললা, এইটুকু তো টেবিলের উপর আছে, ওইটুকুর জন্য কোনো কাজ নেই, কাজ হচ্ছে এইটুকুর জন্য। তো এইটুকুকে যে আমি টেনে টেবিলের উপর তুললাম, এইটুকুর সব বিন্দু সরণ কি একই? সব বিন্দু সরণ একই। দেখো তো, এখানে যে শিকলের ভর অংশটা ছিল তাকে এতটুকু টেনে তোলা লাগছে, এখানে যে ভর অংশটা ছিল তাকে এতটুকু, এখানে যে ভর অংশটা তাকে এতটুকু, এখানে যে ভর অংশটা তাকে এতটুকু টেনে তোলা লাগছে না? তাহলে এক একটা পয়েন্টকে এক একটা উচ্চতা থেকে টেনে তুলতেছো না তুমি, এক একটা ভরকে এক এক উচ্চতা থেকে টেনে তুলতেছো না? তাহলে সবার জন্য তো একই না, ওই যে কুয়া থেকে পানি শূন্য করার মতো। তাহলে কি করব? ভার কেন্দ্রের সরণ নিব, এই অংশের ভার কেন্দ্রের সরণ নিব। তাহলে ভার কেন্দ্র কোথায়? মধ্যবিন্দুতে। তাহলে ভার কেন্দ্রকে কতটুকু টেনে তুলতেছি? এই যে এতটুকু টেনে তুলতেছি ভার কেন্দ্রকে, ভার কেন্দ্রকে এতটুকু টেনে তুলতেছি। তাহলে ভার কেন্দ্রকে যদি এতটুকু টেনে তুলি, সেটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ, দ্যাট ইজ এইচ ড্যাশ। ভার কেন্দ্রের সরণ, দ্যাট ইজ এইচ ড্যাশ। তো এই ভার কেন্দ্রের সরণ পুরো দৈর্ঘ্য L/n না, L/n এর অর্ধেক। এইচ ড্যাশ হচ্ছে L/n এর অর্ধেক। তাহলে এইচ ড্যাশ L/n এর অর্ধেক, এটা কি ক্লিয়ার? তাহলে কৃতকাজ যেটা হবে, সেই কৃতকাজ হবে W = mgh ড্যাশ। তাহলে mg L/n এর অর্ধেক, L/n এর অর্ধেক, তাহলে L/2n। এই হচ্ছে হিসাব। কি বুঝলা? বুঝতে পারছো? এবার শোনো, বলো হয়েছে? হয়েছে কি না? এখনো একটু ঝামেলা আছে। এই যে তুমি এম লিখলা, এই এমটার পরিচয় কি? পুরো শিকলের ভর। তুমি কি পুরো শিকলের ভরকে টেনে তুলছো? বলো, পুরো শিকলকে টেনে তুলছো না? এইটুকু অংশ তো অলরেডি টেবিলের উপর ছিল, তাহলে তুমি টেনে তুলছো তো এইটুকু। তাহলে ওখানে যে ভরটা আমি বসাবো, সেই ভরটা কতটুকুর ভর বসাবো? যতটুকুকে টেনে তুললাম ততটুকুর পুরো ভর বসাবো, এইটুকু ভর বসাবো না। বুঝলা? তাহলে এই ভরের পরিচয়টা ঠিকঠাকভাবে, এটা এম ড্যাশ বলি, যতটুকু টেনে তুলবো ততটুকুর ভর। তাহলে এম ড্যাশ যেটুকু ঝুলন্ত আছে, এই ঝুলন্ত অংশটুকুর ভর এম ড্যাশ। বলো এম ড্যাশ কত? এম ড্যাশ
পুরো ভর এম, তাহলে তার কত অংশ ঝুলন্ত? 1/n অংশ। তাহলে পুরো ভর যদি এম হয় তাহলে এই ঝুলন্ত অংশের ভর কত? তাহলে পুরো ভর এম এর 1/n অংশ, দ্যাট ইজ এম ডিভাইডেড বাই এন। তাহলে এম ড্যাশের জায়গায় হবে এম ডিভাইডেড বাই এন, এম ডিভাইডেড বাই এন, জি এল ডিভাইডেড বাই 2n। অতএব কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এম জি এল ডিভাইডেড বাই 2n স্কোয়ার। এই হচ্ছে আমাদের সূত্র, বুঝলা? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এল ডিভাইডেড বাই 2n স্কোয়ার। এখন কথা হচ্ছে কি, এই সূত্র কি মুখস্থ করবো? উত্তর হচ্ছে না, মুখস্থ করবো না। এমনি ম্যাথ আসলে, যখন ম্যাথ আসবে তখন আমরা হিসাব নিকাশ করব। ধরো একটা ম্যাথে আমাকে বলে দিবে এতটুকু ঝুলন্ত আছে, তাহলে যতটুকু ঝুলন্ত আছে তার অর্ধেক এখানে বসাবো, তার ভার কেন্দ্রে সরণ বসাবো, তার গড় সরণ বসাবো, আর যতটুকু ঝুলন্ত অংশ তার ভর এখানে বসাবো। মানে মূল সূত্র ভাই এইটা, যে বুঝবে সেইটা মাথায় রাখবে, যে এইচ ড্যাশ হচ্ছে যতটুকুকে টেনে তুলবো তার ভার কেন্দ্রে সরণ মানে তার অর্ধেক, আর এম ড্যাশ হচ্ছে যতটুকুকে টেনে তুলবো ততটুকুর ভর। তাহলে বুঝতে হবে এই উপরেরটা, উপরের একেবারে মেইন সূত্রটা বুঝতে হবে। ওকে, তাহলে চলো দেখি শিকলের একটা ম্যাথ করে ফেলি, শিকলের একটা ম্যাথ করে ফেলি। শিকলের ম্যাথ হচ্ছে আমাদের বইয়ের 70 নম্বর, 70 নম্বর ম্যাথ। কি বলছে দেখি, বলা হচ্ছে একটি টেবিলের উপর দিয়ে 2 কেজি ভরের একটি শিকল ঝুলানো আছে। টেবিলের উপর দিয়ে 2 কেজি ভরের, টেবিলের উপর দিয়ে 2 কেজি ভরের একটি শিকল ঝুলানো আছে। 2 কেজি ভরের একটি শিকল ঝুলানো আছে, হ্যাঁ, যার মোট দৈর্ঘ্য 4 মিটার, যার মোট দৈর্ঘ্য 4 মিটার ও 30% টেবিলের উপরে আছে। 30% টেবিলের উপরে আছে। তো ঝুলে থাকা অংশ টেনে তুলতে কাজ, ঝুলে থাকা অংশ টেনে টেবিলের উপর তুলতে কাজ, ঝুলে থাকা অংশ টেবিলের উপর টেনে তুলতে কৃত কাজ। এই হচ্ছে শিকলটা। এই তো কি বলা হচ্ছে, শিকলের মোট দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তার 30% টেবিলের উপর আছে। বলো টেবিল থেকে ঝুলে আছে কয় পার্সেন্ট? 70%। তাহলে ঝুলে থাকা অংশের দৈর্ঘ্য, এই যে ঝুলে থাকা অংশের দৈর্ঘ্য, ঝুলন্ত অংশ, ঝুলন্ত অংশের দৈর্ঘ্য, ঝুলন্ত অংশের দৈর্ঘ্য হচ্ছে টোটাল দৈর্ঘ্য 4 মিটার, তাহলে 4 এর 30%, নাকি না 4 এর 70%, 30% তো টেবিলের উপর আছে, তাহলে ঝুলে আছে 70%। তাহলে 4 গুণ 70 ভাগ 100, তাহলে 4 সাথে 28 ভাগ 10, 28 ভাগ 10, তাহলে 2.8 মিটার, 2.8 মিটার। ওকে, এবার এই ঝুলন্ত অংশের ভর, ঝুলন্ত অংশের ভর, তাহলে টোটাল ভর কত? টোটাল ভর হচ্ছে 2 কেজি, তাহলে 2 কেজির 70%, তাহলে 2 কেজি এর 70%, 2 এর 70%, তাহলে 2 এর 70%-এর ভর কত? তাহলে 2 গুণ 70 ভাগ 100, তাহলে এটা 1.4 কেজি। বুঝলা? এবার কৃতকাজ হিসাব করা যাবে? বলো যাবে কৃতকাজ হিসাব করা? তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এম ড্যাশ জি এইচ ড্যাশ, সহজ হিসাব। তাহলে এম ড্যাশ হচ্ছে ঝুলন্ত অংশের ভর, ঝুলন্ত অংশের ভর 1.4, জি এর মান 9.8, এইচ ড্যাশ যেটুকু অংশ আমি টেনে তুলবো তার ভার কেন্দ্রের সরণ, তার ভার কেন্দ্রের সরণ এই যে এতটুকু, এতটুকু হচ্ছে এইচ ড্যাশ। তাহলে এইচ ড্যাশ হবে পুরো এই যে দৈর্ঘ্য তার অর্ধেক, তাহলে এইচ ড্যাশ হবে 2.8 এর অর্ধেক, এইচ ড্যাশ হবে 2.8 এর অর্ধেক, এইচ ড্যাশ, এই যে এইচ ড্যাশ এটা হবে 2.8 তার অর্ধেক।
তাহলে এবার এখান থেকে কৃতকাজের হিসাব নিকাশটা করবা। করলে কত আসে? 1.4 গুণ 9.8 গুণ 2.8 ডিভাইডেড বাই 2, তাহলে 19.208 এত জুল। এই হচ্ছে হিসাব। কি বুঝছো? গুড, ভেরি গুড। তো চলো দেখি আর একটা ম্যাথ আছে বইয়ে, করে ফেলি। 71 নম্বর বলা হচ্ছে একটি কুয়া থেকে 5 মিটার দৈর্ঘ্যের একটি শিকল দিয়ে বালতির সাহায্যে একটি কুয়া থেকে 5 মিটার দৈর্ঘ্যের শিকল দিয়ে 2 কেজি পানি উঠানো হলো। 2 কেজি পানি উঠানো হলো। বালতির ভর 5 কেজি এবং শিকলের ভর বালতির ভর 5 কেজি আর শিকলের ভর হচ্ছে 0.5 কেজি পার মিটার। 0.5 কেজি পার মিটার শিকলের ভর এত হলে পানি উত্তোলনে কৃতকাজ কত? এত হলে পানি উত্তোলনে কৃতকাজ কত? নাও দেখি, তোতা পাখি না হয়ে ম্যাথটা করো তো। তোমরা তো যা লিখি খালি তাই দেখে দেখে তোলো। নাও মাথা কাটাও, দেখি এটা উত্তর কে বলতে পারে, দেখবো কার উত্তর সঠিক হয়। করো। করছো? জেবা বলছে 392 জুল, একজন বলছে 200, 243, 85। কারোর সাথে কারো উত্তর মেলে নাই, সব গাধা হয়ে গেছে। তো দেখি অনেকে অনেক রকম হিসাব নিকাশ করলা, দেখি আমার একটু, এবার আমি একটু হিসাব করি দেখি। একটা কুয়া থেকে পানি তুলবা, তো পানি তুলতে ব্যবহার করতেছো একটা শিকল, একটা চেইন বা শিকল তুমি ব্যবহার করতেছো। এই হচ্ছে শিকলটা, ওকে। এর মাথায় একটা বালতি বাঁধা আছে, এই যে বালতি। তো এই বালতি ভরে পানি তুলবা। পানির ভর কত? পানির ভর 2 কেজি। বালতির ভর কত? বালতির ভর 5 কেজি। 2 কেজি পানি তুলবা, বালতির ভর 5 কেজি, তাহলে টোটাল হচ্ছে 7 কেজি। টোটাল 7 কেজি বালতি সহ পানি। শিকলের ভর, শিকলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। শিকলের টোটাল দৈর্ঘ্য 5 মিটার দৈর্ঘ্য শিকলের। আর শিকলের যে ভরটা সেটা হচ্ছে 0.5 কেজি পার মিটার। শিকলের ভর 0.5 কেজি পার মিটার। মানে কি?
মানে প্রত্যেক মিটারের ভর 0.5 কেজি, প্রত্যেক মিটারের ভর 0.5 কেজি, প্রত্যেক মিটারের ভর 0.5 কেজি। তাহলে এত হলে পানি উত্তোলনে কৃত কাজ কত? তাহলে পানি উত্তোলনে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে দেখো একটা হচ্ছে বালতি সহ পানি উঠাতে কাজ, বালতি সহ পানি উঠাতে কাজ প্লাস, আচ্ছা জায়গা নাই একটু সরাই লিখি, বালতি সহ পানি তুলবা তার জন্য কাজ, শিকল টেনে তুলবা তার জন্য কিন্তু কাজ। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু W1 প্লাস W2। একটা হচ্ছে বালতি সহ পানি, বালতি সহ পানি উঠাতে কাজ, আর একটা হচ্ছে শিকল টেনে তুলতে কাজ, শিকল টেনে তুলতে কাজ। তাহলে বালতি সহ পানি উঠাতে কাজ W1, শিকল টেনে তুলতে কাজ W2। ঠিক আছে, বালতি সহ পানি উঠাতে কাজ W1 আর শিকল টেনে তুলতে কাজ হচ্ছে W2। তাহলে W1 আসো, বালতি সহ পানি কত মিটার উচ্চতায় উঠাবো? 5 মিটার, শিকল দিয়ে টেনে উঠাচ্ছি। তাহলে এই বালতির মাথায়, সাপোজ বালতির মাথায় তোমাকে ঝুলাই দেওয়া হয়েছে, এবার আমি টেনে তুললাম, তাহলে তোমাকে কত উচ্চতায় তুললাম? শিকলের দৈর্ঘ্য যা তত উচ্চতায় তুলে নিয়ে আসলাম। তাহলে শিকলের দৈর্ঘ্য যা তত উচ্চতা, তাহলে 7 কেজি 9.8, শিকলের দৈর্ঘ্য 5 মিটার। ওকে, প্লাস এবার হচ্ছে W2, W2 হচ্ছে শিকল টেনে তুলতে কাজ। এবার শিকল টেনে তুলবো, তাহলে শিকলের প্রত্যেক মিটারের ভর 0.5 কেজি, শিকলটার প্রত্যেক মিটারের ভর 0.5 কেজি, প্রত্যেক মিটারের ভর। তাহলে শিকলের টোটাল ভর কত? মোট ভর কত? এটা এটা ভর হচ্ছে 0.5 কেজি পার মিটার। তাহলে মোট ভর কত শিকলটার? মানে হচ্ছে প্রত্যেক মিটারের ভর 0.5 কেজি, তাহলে 5 মিটারের ভর 0.5 গুণ 5, 0.5 গুণ 5, তাহলে 0.5 গুণ 5, তাহলে 2.5 কেজি, 2.5 কেজি। তাহলে W2 হচ্ছে 2.5, G 9.8। ঠিক আছে, তার সাথে গুণ করবো কতটুকু উচ্চতা থেকে তুলছি বলো? শিকলের ক্ষেত্রে, শিকলের জন্য কাজ, তাহলে শিকলের জন্য ভার কেন্দ্রের সরণ এতটুকু, শিকলের জন্য ভার কেন্দ্রের সরণ H ড্যাশ, শিকলের জন্য ভার কেন্দ্রের সরণ H ড্যাশ, H ড্যাশ। তাহলে সেটা হবে 5 মিটারের অর্ধেক, অর্থাৎ 5/2, 5/2। বালতি সহ পানির জন্য 7 কেজি, G 9.8, 5 মিটার। আর শিকলের জন্য টোটাল ভর 2.5 কেজি, G 9.8, আর উচ্চতা হচ্ছে বা গড় সরণ হচ্ছে 5/2 শিকলের জন্য। তাহলে এবার এখান থেকে কৃত কাজ বের করবো, দেখি অনেকে তো অনেক অ্যান্সার দিছো, দেখি কাটটা মেলে। 7 গুণ 9.8 গুণ 5 যোগ 2.5 গুণ 9.8 গুণ 5/2, মানে 2.5 আর কি। তাহলে অ্যান্সার হচ্ছে 404.25, 404.25 জুল। দেখি কে কে অ্যান্সার বলছিলাম, তাদের নাম পড়ি একটু। প্রথমে রিদওয়ান বলছিলা, রিদওয়ান সিফাত সাদ, ও বলছিল প্রথমে। তারপরে আর কে? তারপরে আর কেউ নেই, ও একাই মনে হয় বলছিল। আর তারপরে তো 404.25 বলছে বৃষ্টি, রোকেয়া বৃষ্টি বলছে। আর তারপরে তো আমি করেই দিলাম। তাহলে একজন পারলো মনে হয় শুধু, তাই না? অনেকে পরে বলছে, পরে বললে তো আর হবে না, করে দেওয়ার পরে বললে হবে? বলো, করে দেওয়ার পরে বললে তো হবে না। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 67 থেকে 71 হোমওয়ার্ক। এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা, 67 থেকে 71 নিজে নিজে প্র্যাকটিস করবে এগুলো। ওকে, ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত, টাটা। আজকে এই পর্যন্ত। তাহলে নেক্সট দিন থেকে তো অফলাইন শুরু হয়ে যাচ্ছে তোমাদের, নাকি? পরশু দিন থেকে তো অফলাইন শুরু হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে অফলাইনে আমরা যেখানে ছিলাম সেখান থেকেই শুরু করব, সমস্যা নাই। আর এই অধ্যায়ের ক্লাস অনলাইনে চলতে থাকবে মানে ধরো নেক্সট ক্লাস শুক্রবারে নিয়ে নিব, শুক্রবারে একটা ক্লাস নিয়ে নিব, এইভাবে চলবে। ওকে, তাহলে টাটা, বাই বাই।